হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। তো আজকে আমি তোমাদের সাথে খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে 2019 সালের মিসেলেনিয়াস পরীক্ষা হয়েছিল। সেই মিসেলেনিয়াস পরীক্ষার প্রিলিমিনারিতে যেই এক্সাম পেপারটা ছিল, সেই পেপারটা আমি আজকে তোমাদের সাথে সম্পূর্ণ ব্যাখ্যা সহ ডিটেলসে আলোচনা করব। তো সময় নষ্ট না করে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। আশা করি তোমরা যারা মিসেলেনিয়াস এক্সাম দেবে এবছর তাদের জন্য খুবই এটা গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা বুঝতে পারবে যে পিএসসি কোথা থেকে কোশ্চেন করে, এবং আমি তোমাদের সেটাও বলে দেবো। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। তো চলো মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, তুমি যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও, যাতে করে যখনই আমি কোনো কিছু একটা ইম্পর্টেন্ট ভিডিও দেই বা ইনফরমেশন দেই সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আজকে তোমরা দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেনটা হচ্ছে দ্য টায়াল বইটির রচয়িতা কে? বইটির রচয়িতা হচ্ছে ফ্রান্স কাফকা। তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকেরেল। সিন্ধু সভ্যতার কোন নগরীতে বৃহত্তম শিলালেখ পাওয়া গেছে? সেটা হচ্ছে ধোলাবিরা। তোমরা জানো ধোলাবিরা কোথায় অবস্থিত? ধোলাবিরা অবস্থিত তোমার গুজরাটে। ওকে। কালীবঙ্গান এটা কোথায়? এটা রাজস্থানে। ঠিক আছে, চলো তারপরে চলো। সাধারণত অধাতবগুলি বিদ্যুৎ পরিবাহী নয়, নিচের কোনটি বিদ্যুতের পরিবাহক? সেটা হচ্ছে গ্রাফাইট। মনে থাকবে, গ্রাফাইট আমরা কোথায় পাই বলো তো? গ্রাফাইট পাই আমরা যে রুল ইউজ করি, ব্যবহার করি, সেই রুলের মধ্যে থাকে কিন্তু গ্রাফাইট। তারপরে চলো, বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে এই আকারে। কোন আকারে? সেটা হচ্ছে নাইট্রাইট ও ইউরিয়া। ওকে। তারপরে চলো, ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? সার্বভৌমত্বের অধিকারী একমাত্র হচ্ছে ভারতের সকল নাগরিক, অর্থাৎ আমরাই কিন্তু সার্বভৌমত্বের অধিকারী। তারপরে চলো, উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি হলো, রাসায়নিকটি বলতে এখানে কোন হরমোনের কথা বলা হয়েছে? সেটা হচ্ছে IAA, ইন্ডাল অ্যাসিটিক অ্যাসিড। ওকে। তো তারপরে চলো, টোবা টেক সিং গল্পটি কোন ঐতিহাসিক সাহিত্যের ভিত্তিতে লেখা? সেটা হচ্ছে দেশভাগ নিয়ে। খুবই সুন্দর, এটা একটা প্রশ্নটা খুবই সুন্দর। কোন রাজ্য এলজিবিটি সম্প্রদায়ের জন্য একটি রাজ্য পর্যায়ের বিশেষ আদালত স্থাপিত হয়েছে? সেটা অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র। তারপরে চলো, ড্যান ব্রাইনের অতি পরিচিত নায়ক ডেভিড ল্যান্ডন এর ডাকনাম ছিল কি? ডলফিন। তারপরে চলো, নিম্নোক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত? সেটা হচ্ছে খুবই ভালো কোশ্চেন এটা, সেটা হচ্ছে মোগলমারি। ওকে। নিম্নোক্ত কোন নৃত্যশিল্পী সংশোধনাগারগুলির বাসিন্দাদের জন্য যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন? সেটা হচ্ছে অলকানন্দ রায়। তারপরে চলো, সাওয়া শের গেহু কোন লেখকের রচনা? সেটা হচ্ছে প্রেমচন্দ্র। তোমাদের আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলছি, যে পিএসসি মিসেলেনিয়াসের তুমি প্রিভিয়াস ইয়ার খুললেই দেখতে পাবে সেখানে বুক অ্যান্ড অথর্স কতটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পেপারে বুক অ্যান্ড অথর্স থাকবে। তোমরা একটু ধৈর্য সহকারে বুক অ্যান্ড অথর্সটা পড়ো, ভিডিওটা ভালো করে দেখো। আমি বলে দেবো কোথা থেকে কোশ্চেন হয় মিসেলেনিয়াসে। আমি দুবার মিসেলেনিয়াস দিয়েছি, দুবারই আমি পাস করেছি, দুবারই আমি মেন পাস করে ইন্টারভিউ দিয়েছি। ওকে। তো তোমাদের সাথে আমি চলো সমস্ত কিছু শেয়ার করছি। সালোক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন এখান থেকে আসে, অর্থাৎ কোথা থেকে আসে? সেটা হচ্ছে জল থেকে। তারপরে চলো, নিবারণ চক্রবর্তী অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র এবং তার উপজীবিকা কী? সেটা হচ্ছে নিবারণ চক্রবর্তী, এটি ছিল শেষের কবিতা, একটি উপন্যাস, এবং উপজীবিকা হচ্ছে কবি। তারপরে চলো, গ্রেটা থুনবার্গ কে ছিলেন? গ্রেটা থুনবার্গ ছিলেন সুইডেনের এক স্কুল পড়ুয়া, যে পরিবেশ সংকট দূরীকরণে আন্দোলনরত ছিলেন। এই মেয়েটার বয়স খুবই কম, হয়তো 13 থেকে 14 বছর বয়স। সে কিন্তু সুইডেনের রাস্তায় হেঁটেছে হাতে একটা ব্যানার নিয়ে পরিবেশ বিষয় রক্ষার জন্য। খুবই ভালো। তারপরে চলো, ভারতের সংবিধান অনুসারে কী প্রকারের নাগরিকত্ব প্রদান করা হয়? সেটা হচ্ছে একমাত্র নাগরিকত্ব, অর্থাৎ তুমি একটা দেশেই নাগরিক থাকতে পারবে। এবং এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে ইংল্যান্ডের থেকে। চলো তারপরে চলো, রোহিঙ্গা উপজাতি মায়ানমারের কোন প্রদেশের আদি বাসিন্দা? সেটা হচ্ছে রাখিন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেদের কোন অংশ থেকে তার বিধবা বিবাহ আন্দোলনের সমর্থন যুক্তি লাভ করেছিলেন? সেটা হচ্ছে পরাশর সংহিতা। দিল্লির কোন সুফি দরগার গায়করা বলিউডের নৈপথ্য সঙ্গীত গেয়েছেন? সেটা হচ্ছে হজরত নিজামুদ্দিন। তারপরে চলো, 1988 সালের সিওল অলিম্পিকে স্ট্রফি গ্রাফ যখন স্বর্ণপদক জেতেন তা তিনি কোন দেশের হয়ে জেতেন? সেটা হচ্ছে জার্মানি।
হেমিস জাতীয় উদ্যান সেটি কোথায় অবস্থিত, সেটা হচ্ছে লাদাখ। ওকে, মনে থাকবে লাদাখ। তারপরে চলো, ঝুলন গোস্বামী বায়োপিক কে নাম ভূমিকায় অভিনয় করেন, সেটা হচ্ছে অনুষ্কা শর্মা। ওকে, ঝুলন গোস্বামী একজন ইন্ডিয়ান ওমেন ক্রিকেটার। ওকে, আর হচ্ছে তিনি একজন কি বলার, মনে থাকবে। তারপরে চলো, কোন চিত্র পরিচালক জন্ম শতবর্ষে এই বছর 2020-তে, মানে কোন চিত্র পরিচালক মানে ডাইরেক্টরের 100তম জন্মবার্ষিকী পালন করা হয়েছিল 2020 সালে, সেটা হচ্ছে সত্যজিৎ রায়। ভারতের জাতীয় পতাকার চূড়ান্তকারী রূপ দেন কোন শিল্পী, সেটা হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া। তারপরে চলো, দেখো এখানে জাতীয় পতাকা নিয়ে তোমাকে কিন্তু কোশ্চেন করবেই করবে পিএসসি। জাতীয় পতাকা কত সালে গৃহীত হয়েছিল, প্রথম কোথায় উত্তোলন করা হয়েছিল, এগুলো সব ওকে মনে থাকবে। তারপরে চলো, 2020 সালে বলিউডের কোন ছায়াছবি অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল, সেটা হচ্ছে গাল্লি বয়। বাঙালি কার্টুন চরিত্র নন্টে পন্টে রচয়িতাকে নারায়ণ দেবনাথ। তোমাদের খুব ইম্পর্টেন্ট, বাটুল দা গ্রেট পড়তে হবে, বা যে সমস্ত চরিত্রগুলো আছে, ব্যোমকেশ, এই সমস্ত সব কিছু তোমাকে পড়তে হবে। গোটিপুয়া ভারতের কোন রাজ্য বলেছে লোকনৃত্য, সেটা হচ্ছে উড়িষ্যা। আমি তোমাদের বলছি আর্ট অ্যান্ড কালচার মিসেলেনিয়াসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ড্যান্স থাকবেই থাকবে। পুরুষ লন টেনিস খেলার এই মুহূর্তে কে শীর্ষস্থানে রয়েছেন, সেটা হচ্ছে নোভাক জকোভিচ। আমার এই চ্যানেলে কিন্তু আর্ট অ্যান্ড কালচার একটা ভিডিও আছে, তোমরা দেখে নিও, খুব ইম্পর্টেন্ট ভিডিওটা, ও আশা করি ওখান থেকে তোমরা কোশ্চেন কমন পাবে। সূর্যের শক্তি উৎপন্ন হয় হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণুর ফিউশন বিক্রিয়ার দরুন। তারপরে চলো, কোন মুঘল বাদশার সমাধি আধুনা পাকিস্তানে অবস্থিত, সেটা হচ্ছে জাহাঙ্গীর। আমি তোমাদের বলে দিচ্ছি, প্রত্যেকটা মুঘল সাম্রাজ্যে যে সম্রাট ছিল প্রত্যেকজনের সমাধি কোথায় সেটা খুবই ইম্পর্টেন্ট। এই সম্পর্কে একটা ট্রিক আছে, আমি তোমাদের বলছি, একটু বোঝার চেষ্টা করো, খুব বেশি ব্যাখ্যা করব না, আমি নেক্সট কোনো একটা ভিডিওতে ব্যাখ্যা করবো। সেটা হচ্ছে মনে রাখবে কাদিসলা গাঁও, কাদিসলা গাঁও, এখান থেকে তুমি কিন্তু এই শুধু ওয়ার্ডটা মনে রাখবে, কাদিসলা গাঁও। কা দিয়ে কাবুল, দি দিয়ে দিল্লি, লা দিয়ে লাহোর, কাদিস, বুঝতে পারলে, কাদিসলা মনে থাকবে এইভাবে। কা মানে কাবুল, অর্থাৎ তোমার বাবরের সমাধি কোথায়, কাবুল। কা দি, দি মানে বাবরের পরে কে ছিল, হুমায়ুন, হুমায়ুনের সমাধি কোথায়, দিল্লিতে। কাদিস বা হুমায়ুনের পরে কে ছিল, হুমায়ুনের পরে ছিল আকবর, আকবরের কোথায় সমাধি, সেকেন্দ্রাবাদ। ওকে, তারপরে ল, কাদিস ল, তার মানে কি আকবরের পরে কে ছিল, আকবরের পরে ছিল জাহাঙ্গীর, তো জাহাঙ্গীরের কোথায়, লাহোরে। ওকে, এরকমভাবে কিন্তু আমি তোমাদের পুরো ট্রিকটা বলে দেবো নেক্সট ভিডিওতে। এখানে এভাবে বললেও তোমরা মনে রাখতে পারবে না বা বুঝতে পারবে না। ওকে, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আশা করি তোমরা গেনার হবে। আমি নিজে 3খানা চাকরি পেয়েছি, তোমাদের একটা চাকরি পেতে ঠিক সাহায্য করতে পারবো। চলো এগিয়ে যাচ্ছি। পরিবেশ বদলের উপর অস্কারপ্রাপ্ত তথ্যচিত্র কোনটি, সেটা হচ্ছে অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ। তারপরে চলো, হ্যারি পটার সিরিজে কোন ব্যক্তি ছিলেন চূড়ান্ত বিধ্বংসী ক্ষতিকারক, সেটা হচ্ছে লর্ড ভলডেমর্ট। মানুষের সুষমা স্নায়ুর সংখ্যা কয়টি, সেটা হচ্ছে 31 জোড়া। নিম্নলিখিতগুলির মধ্যে ফল পাকানোর জন্য কোনটি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ইথিলিন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তারপরে চলো, এখানে দেখো আর সেরকম কিছু আমি ইম্পর্টেন্ট নেই। চলো, সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হয়, কারণ কি, কারণ হচ্ছে অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে। তারপরে চলো, চালের জলে কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ যুক্ত করা হলে দ্রবণটি নীল কালো রঙের হয়েও যায়। এটি ইঙ্গিত দেয় যে চালের জলে মার রয়েছে। এটি কিসের কিসের ইঙ্গিত দেয়, সেটা হচ্ছে শ্বেতসার। বিখ্যাত উপন্যাস পালামু কার রচনা, সেটা হচ্ছে বুদ্ধদেব বসু। ওকে, মোপালা অভ্যন্তর ছিল মূলত কি একটি, মোপালা ছিল একটা তোমার কৃষক বিদ্রোহ, কোথায় মূলত, এটা ছিল কেরলে। ওকে, সাল কত, 1921 সাল। খুব ইম্পর্টেন্ট, মোপালা নিয়ে কোশ্চেন হয় বন্ধুরা, তাই আমাদের তোমাদের মোপালা নিয়ে যে কোশ্চেনগুলো হয় সেগুলো বলে দিলাম। তারপরে চলো, মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র শারদের মতো, সেটা হচ্ছে সিতর। ওকে, তারপরে চলো, কোন প্রধানমন্ত্রীর আমলে কোনো বছরে ভারতীয় সংবিধানে নাগরিকের ভোটাধিকার বয়স কমিয়ে 21 থেকে 18 করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাকে অ্যামেন্ডমেন্টটাও জানতে হবে, কততম অ্যামেন্ডমেন্ট মনে থাকবে, কততম অ্যামেন্ডমেন্ট, এটা সম্ভবত 61তম অ্যামেন্ডমেন্ট। কার সময় হয়েছিল, রাজীব গান্ধী। সালটা কত, 1989, মনে রাখবে 61তম অ্যামেন্ডমেন্ট, মনে থাকবে। তারপরে চলো, নিম্নোক্ত কোন দেশটি ভারতের সাথে স্থল সীমানা নেই, সেটা হচ্ছে চীনের আছে, মায়ানমারের আছে, আফগানিস্তানের আছে। তো অ্যান্সার আমার মতে কোনোটাই নয়। যদিও আফগানিস্তানতে যে সীমানাটা আছে সেটা কিন্তু আমার মতে না ধরলেও হয়, কিন্তু আমার মতে এখানে অপশানে যেহেতু কোনোটাই নয়, সেখানে কোনোটাই অ্যান্সার নয়, আমি করে দেবো। যদি এখানে অ্যান্সার যদি অপশন যদি বাংলাদেশ থাকতো তাহলে আমি অ্যান্সার কিন্তু আফগানিস্তান করে দিতাম।
ওকে, এটুকু একটু বুঝে শুনে আনসার করতে হবে। তোমরা জানো যে ভারতের সাথে সবথেকে বেশি সীমানা শেয়ার করে কে? বাংলাদেশ। কত? 4100 কিলোমিটারের মতো। ওকে, তারপরে চলো, ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে জড়িত? সেটা হচ্ছে 17 নম্বর ধারা। আমি তোমাদের এটা বলছি যে আমার প্লে লিস্টে যাবে, একটা ভিডিও আছে তোমার আর্টিকেলের, সেখানে বড়জোর 50টা আর্টিকেল ব্যাখ্যা করা আছে। ওই ভিডিওটা দেখে নেবে, ওই ভিডিওর বাইরে কোনো আর্টিকেল থেকে প্রশ্ন হবে না। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নামচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করেছে? সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। তারপরে চলো, ভারতীয় সংবিধানের প্রথম নকশা ও তার পাণ্ডুলিপিকরণ নিম্নলিখিত কোন শিল্পীর দায়ী রয়েছে? সেটা হচ্ছে নন্দলাল বোস। ওকে, মনে থাকবে। স্বাধীন ভারতে গ্রীষ্ম অলিম্পিকে কে প্রথম পদক বিজয়ী হন? সেটা হচ্ছে খসবা দাদাসাহেব ফালকে, অর্থাৎ কি বলো, কেডি, সরি, খসবা দাদাসাহেব যাদব বা কেডি যাদব। তারপরে চলো, নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য হয় না? শোনো, তোমাদের একটা কথা বলে দিই, তোমরা মৌলিক অধিকার পড়তেই হবে সব জায়গায়, পুরোটা। সেটা মনে রাখা আমি তোমাদের বলে দিই। সম্পত্তির অধিকার, এটা আগে মৌলিক অধিকার ছিল 30-এর, হ্যাঁ 30-এর এ নাম্বার ধারায়, মনে থাকবে। বা হ্যাঁ, এরকমই কিছু একটা, মনে পড়ছে না, আমার কনফিউশন মনে হচ্ছে। 30-এর এ নাম্বার ধারায় ছিল, এখন সেটা পার্ট 12-এ 300A হয়ে গেছে। ওকে, 300A হয়ে গেছে। তো এটা কিন্তু পড়তে হবে, কততম সংবিধান সংশোধনী হয়েছে, কত সালে, মোস্ট ইম্পর্টেন্ট, মনে থাকবে। তারপরে চলো, নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়? সেটা হচ্ছে আরাল সাগর। নিম্নোক্ত কোন শহরটি তৃতীয় সরকারি ভাষা হিসাবে হিন্দিকে গ্রহণ করেছে? সেটা হচ্ছে আবুধাবি। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা মাত্রা আছে 40%। তারপরে চলো, শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলি রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি হলো ফিউজ ব্যবহার করা। খুবই ভালো। অমিতাভ ঘোষের কোন উপন্যাস বার্মা কেন্দ্রিক? সেটা হচ্ছে গ্লাস প্যালেস। লতা মঙ্গেশকরের আসল নাম কি? সেটা হচ্ছে হেমা। বিজয়নগর রাজ্যের রাজধানী কোথায় ছিল? হাম্পি। এটা পড়তে হবে, কে প্রতিষ্ঠাতা করে, কত সালে, তখন মুঘল সম্রাট কে ছিল। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, বিজয়নগরটা কিন্তু ভালো করে পড়বে। যখন NaClকে জলে দ্রবীভূত করা হয়, প্রতিটি Na+ এর চারপাশে Na+ এবং Cl আয়ন থাকে। তারপরে চলো, CO2 জলীয় বাষ্প, H2O ভ্যাপর, CH4 এবং COর মধ্যে কোন গ্রিনহাউস গ্যাসটি উপস্থিত সর্বাধিক? সেটা মনে রাখবে, এটার অ্যান্সার সি, H2O ভ্যাপর। মনে রাখবে, জলীয় বাষ্প গ্রিন হাউসের জন্য সব থেকে দায়ী। তারপরে চলো, বৈদ্যুতিক তারে একটি অন্তরক উপাদানের আবরণ থাকে, সাধারণত ব্যবহার হয় কোনটি? উপরের সবকটি, সালফার, গ্রাফাইট এবং PVC। তারপরে চলো, স্টেনলেস স্টিলের লোহা মিশ্রিত থাকে, ইহাদের সঙ্গে Ni এবং নিকেল এবং ক্রোমিয়াম। ভারতীয় সংবিধানের 23তম ধারায় কী বলা হয়েছে? সেটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং বা মানুষ পাচার সম্বন্ধে। মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের সঙ্গে প্রথম মিশ্রিত হয়? সেটা হচ্ছে অ্যামাইলেজ, কারণ অ্যামাইলেজ থাকে কোথায়? মুখে। তারপরে চলো, বা লালাগ্রন্থি থেকে নিঃসৃত হয়, মনে রাখবে। ওকে, অ্যামাইলেজটা কোথা থেকে গ্রন্থিত হয়? তোমার লালাগ্রন্থি থেকে, মানে এটা মুখের থেকে শুরু হয়। ঠিক আছে, তারপরে চলো, ঋগ্বেদে কোন যুদ্ধের কথা উল্লেখ আছে? এটা হচ্ছে 10,000 যুদ্ধ। তারপরে চলো, এই 10,000 যুদ্ধ পড়তে হবে, কাদের সাথে কাদের হয়েছিল, ঠিক আছে, ভালো করে দেখে নেবে এই জায়গাটা। নিম্নলিখিত কোন দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমানা বন্টন রয়েছে? এটা হচ্ছে বাংলাদেশ, আগেই বলেছি তোমাদের এটা। অ্যানা ভান্সের উপন্যাস মিল্কম্যান কি পুরস্কার লাভ করেছে? সেটা হচ্ছে ম্যান বুকার পুরস্কার। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে গ্যাসটির আণবিক ওজন কত হবে? সেটা হচ্ছে 64। মনে রাখবে, দ্বিগুণ হয়, বাষ্প ঘনত্ব যা হবে আণবিক ওজন তার দ্বিগুণ হয়। তারপরে চলো, বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হায়দার কোন ইংরাজি নাটক থেকে অনুপ্রাণিত? সেটা হচ্ছে হ্যামলেট। তারপরে চলো, Na+, Fe2+, CO3+ এবং Zn2+ এর মধ্যে কোনটি বা কোনগুলি সন্ধিগত মৌলের আয়ন নয়? সেটা হচ্ছে Na+ এবং CO3+। বাকি যেটা আছে Fe2 এবং Zn2, এগুলো কিন্তু সন্ধিগত মৌল। তারপরে চলো, রোধের সমান্তরাল সমবায় যে রশ্মিটি ধ্রুবক হয় তা হলো বিভব পার্থক্য এবং তড়িতের পরিমাণের দুটোই। তারপরে চলো, বিখ্যাত জীবনীমূলক রচনা দি ডায়েরি অফ আ ইয়াং গার্ল এর রচয়িতা অ্যান ফ্রাঙ্ক কোন জাতির মানুষ ছিলেন? সেটা হচ্ছে ডাচ বা ওলন্দাজ। তারপরে চলো, নিম্নোক্ত কোন, দেখো আমি তোমাদের এখানে একটা কথা বলে দিই, এখানে দেখো
পোলিশ লেখা আছে, ডাচ লেখা আছে, অস্ট্রেলিয়ান লেখা আছে, জার্মান লেখা আছে, কিন্তু ডাচের পাশে ওলন্দাজ লেখা আছে। কেন লেখা আছে জানো? কারণ এটাই অ্যান্সার হবে, এটাই অ্যান্সার হবে। এইরকম একটা ট্রিকের ভিডিও কিন্তু আমার প্লেলিস্টে দেওয়া আছে। যারা এখনও দেখোনি গিয়ে দেখে নাও, তারা যে কোনো পরীক্ষায় 2 থেকে 3 নাম্বার এক্সট্রা পেয়ে যাবে। স্পেশাল ভিডিও করে দেওয়া আছে যে কোনো পরীক্ষায় কী করে 2 থেকে 3 নাম্বার এক্সট্রা পাওয়া যায়, সেই ভিডিও আমার প্লেলিস্টে আছে। যারা দেখোনি একবার গিয়ে দেখে নাও। চলো তারপরে, নিম্নোক্ত কোন চলচ্চিত্রের নৃত্য পরিচালক করেছিলেন বিরজু মহারাজ? সেটা হচ্ছে শতরঞ্জ কে খিলাড়ি। মনে রাখবে বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে যুক্ত? সে হচ্ছে উত্তরপ্রদেশের কত্থক। মনে থাকবে, বিরজু মহারাজ, শম্ভু মহারাজ, লীলা সামসাম। তারপরে চলো, নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়? সেটা হচ্ছে সাহাদ্রি। তারপরে চলো, তাহলে হিমালয়ের অংশ নয় সাহাদ্রি কী? তাহলে সাহাদ্রি কোথায়? মনে রাখবে পশ্চিমঘাট পর্বতের অপর নাম সাহাদ্রি। মনে থাকবে, পশ্চিমঘাট পর্বতের অপর নাম সাহাদ্রি। তারপরে চলো, কিডনির পরিস্রাবনের ইউনিটকে কী বলা হয়? নেফ্রন। ওকে, তোমরা নিশ্চয়ই পড়েছো, বৃক্ষের গঠনগত কার্যকতা গোকে বলা হয় নেফ্রন। তারপরে চলো, দস্ত ই মার্গ বা মৃত্যু মরুভূমি কোন দেশের অংশ? সেটা হচ্ছে আফগানিস্তান। তারপরে চলো, কোন লেখিকা বাংলায় প্রথম মেয়ে গোয়েন্দা দল বা গোয়েন্দা ডঙ্গলুর স্রষ্টা? সেটা হচ্ছে নালিনী দাস। নিম্নোক্ত কোনটি একটি ছোট্ট মেয়ের কাহিনী? সেটা হচ্ছে পলিয়ানা। ডেঙ্গু রোগের জীবাণু বহনকে? সেটা হচ্ছে এডিস মশা। খুবই মারাত্মক এই মশা, ঠিক আছে, এডিস মশা। তারপরে চলো, এইবার আমরা কিছু অঙ্ক দেখাবো। দেখো বন্ধুরা, অঙ্কগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি এই পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমাদের যদি কোনো অঙ্ক করতে অসুবিধা হয় বা বুঝতে না পারো, সেটা আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো যে দাদা এত নম্বর কোশ্চেনটা আমি বুঝতে পারছি না। আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আমি তোমাদের জাস্ট অঙ্কটা দেখাচ্ছি এবং অ্যান্সারটা বলে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো চলো কী আছে, দেখো পড়ে দিচ্ছি 2-1টা অঙ্ক। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিলোমিটার / ঘন্টা পদব্রেজে গতিশীল একই ব্যক্তি ব্যতিক্রমে 6 সেকেন্ড সময় লাগে, ট্রেনটির গতিবেগ কত? দেখো এখানে কিচ্ছু নেই, অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক। দেখতে পাচ্ছ, এটার অ্যান্সার 55 হবে। তারপর দেখো, খুবই সুন্দর অঙ্কগুলো কিন্তু, ঠিক আছে। এটা অঙ্কটা দেখো, এ এবং বি একত্রে একটি কাজ করতে পারে 30 দিনে করতে পারে। এ 16 দিনে কাজ করার পর বি বাকি কাজ 44 দিনে শেষ করে। পুরো কাজটি বি করতে কতদিন সময় লাগবে? খুবই সুন্দর অঙ্কটা দেখো। তারপরে অঙ্কটা দেখো, যদি বার্ষিক 16.23 হারে 3 বছরের কোনো পরিমাণ টাকার চক্রবর্তী সুদ তোমার 1270 টাকা হয়, তবে ওই পরিমাণ টাকার ওই একই সময়ে এবং ওই একই হারে সরল সুদ কত হবে? এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, জটিল সুদেই 1270 হচ্ছে, তো সরল সুদে কত হবে? নিশ্চয়ই ওর কম হবে, 1080 টিক মেরে চলে যেতে পারো। তারপরে চলো, এটা অঙ্কটা দেখো, নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি পায়, শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমালে ওই বরাদ্দ খরচের কোনো বৃদ্ধি হয় না? এই অঙ্কটা খুবই সোজা। অঙ্কটা কীভাবে করবে? 25/125 × 100। ওকে, 25 দিয়ে 125কে কাটবে, 5 হবে, 5 দিয়ে 100কে কাটবে, 5 × 20 100। আচ্ছা, তাহলে 25 কেন দাগ দিলাম এটা? একটা মিনিট। নতুন বাজারে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি পায়, শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমালে ওই বরাদ্দ খরচের কোনো বৃদ্ধি হবে না? ওকে, 25/125 × 100, 25 25 দিয়ে 125 কাটছি, 5 5 5 20। সরি, এই অ্যান্সারটা কিন্তু অ্যান্সার হবে 20। 82 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা হবে 20%। এটা কিন্তু ভুল করে 25-এ দাগ দিয়ে দিয়েছি, এর জন্য আমি এক্সট্রিমলি সরি। এটা কিন্তু 20 হবে। চলো তারপরে চলো, দেখো 6/7/8 চেয়ে 6/7/8 কত বেশি? ঠিক আছে, এই অঙ্কটা একটু করবে, অঙ্কটা ভালো লেগেছে আমার। যদি এই একটা অঙ্ক আছে দেখে নাও। যদি তোমাদের কোনো অঙ্ক করতে না পারো, বুঝতে না পারো কীভাবে করবে, অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবে। ওকে, তারপরে চলো দেখে নাও অঙ্কগুলো, একটু ভালো করে দেখে নাও। দেখো এই গাড়িটা অঙ্ক, 3টি গাড়ির গতিবেগ যথাক্রমে 5:4:6, একই দূরত্ব অতিক্রম করতে গাড়ি 3টি যে সময় লাগে তাদের অনুপাত। এটা খুবই সহজ অঙ্ক, কী বলবো আর। এই অঙ্ক করা লাগে না, চোখে দেখলেই বোঝা যাবে অ্যান্সার কী হবে। ঠিক আছে, কিচ্ছু করবে না, 4 5 6 লসাগু বার করবে। লসাগুর শর্টকাট নিয়ম আছে, 3খানা সংখ্যা থাকলে প্রথম দুটো গুণ করবে, তার সাথে দেখবে 3 নম্বর সংখ্যাটা দিয়ে কত দিয়ে ভাগ যায়। যেমন ধরো 4 5 20, 20কে 6 দিয়ে ভাগ করতে পারবো না, তো 20 মাল্টিপল 40, 40কে 6 দিয়ে ভাগ করতে পারবো না। তারপরে কত মাল্টিপল হয়? 60, 60কে 6 দিয়ে ভাগ করতে পারবো, তো হ্যাঁ পারবো।
তার মানে অ্যান্সার বুঝতে মাল্টিপল তোমার এলসিএম হচ্ছে 60, 60কে 5 দিয়ে ভাগ করবো 12, 60কে 4 দিয়ে ভাগ করবো 15, 60কে 6 দিয়ে ভাগ করবো 10। চলো, এটা একটা তোমার অঙ্ক ছিল মেনসুরেশন, ঠিক আছে? খুবই ভালো অঙ্কটা দেখবে করবে, আমার খুবই ভালো লেগেছে অঙ্কগুলো। সত্যি তো বলতে অঙ্কগুলো সত্যি খুব ভালো লেগেছে আমার। একটু কষ্ট করে দেখবে, ভালো লাগবে, শিখতে পারবে, এখান থেকে কিছু শিখতে পারবে। ওকে, দেখো এটা এই 91 অঙ্কটা কী হয়েছে, এ এবং বি এর আর্থিক আয়ের অনুপাত 5:4 এবং তাদের বার্ষিক ব্যয়ের অনুপাত 3:2। যদি বছরের শেষে তাদের প্রত্যেকে এত টাকা সঞ্চয় করে তবে এর বার্ষিক আয় হলো। দেখতে পাচ্ছ? চলো 92 কোশ্চেনটা দেখে নাও, 93 কোশ্চেনটা দেখে নাও, 94, 95, ওকে, 96, 97। দেখো এই অঙ্কটা দেখো, দুটি সংখ্যার লসাগু 60 এবং তাদের অনুপাত 3:4, ওই সংখ্যা দুটির যোগফল কত? যোগফল দেখো, কিচ্ছু অঙ্ক পড়ার দরকারই নেই। যোগফল বলেছে 3 আর 4 7, 7-এর মাল্টিপল যেটা হবে সেটাই অ্যান্সার। ওকে, মনে রাখবে এরকমভাবে এই অঙ্ক দিলে এটাই করবে। 3 আর 4-এর যোগফল কত? 7 হয়েছে, 7 দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে 35কে, 35 অ্যান্সার। বাকি অঙ্ক করার দরকারই নেই। অঙ্ক হবে অর্ধেক খাতায় আর অর্ধেক কোথায় হবে? মাথায়। তারপরে চলো এই আচ্ছা, হ্যাঁ দেখো এখানে 97 পর্যন্ত আছে লাস্ট। আমার সত্যি কথা বলতে লাস্টের যে পেজটা ছিল সেই পেজটা ছিঁড়ে গেছে, যার জন্য আমি সেই কোশ্চেনটা তোমাদের দেখাতে পারলাম না। তো দেখে নিলে পুরো এখানে সমস্ত কোশ্চেনগুলো আছে। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকন বাটন অন করে দিও। আর যদি সত্যি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ওকে, আর এই চ্যানেলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে যোগদান হতে পারো। সেখানে তোমাদের মতো অনেক ছেলেমেয়ে আছে যেখান থেকে তোমরা সমস্ত ইনফরমেশন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট নোটের যে PDF আমি সেখানেই দেই। তো সেখানে তোমরা যোগদান করতে পারো যদি ভালো লেগে থাকে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।